আলিপুর বোমা মামলার কথা তো আমরা প্রত্যেকেই জানি, এবং আলিপুর বোমা মামলা শুরু হয়েছিল সেটাও আমরা জানি ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির দ্বারা কিংসফোর্ডকে হত্যার চেষ্টা দিয়ে। তারপর ক্ষুদিরাম বসু ধরা পড়েন, ফাঁসি হয়, তারপর আস্তে আস্তে প্রত্যেকেই অ্যারেস্টেড হন। অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, কানাইলাল দত্ত, সত্যেন বোস, নরেন গোসাই। এবং এই মামলায় ব্রিটিশরা হঠাৎ করেই একটা খুব মোক্ষম অস্ত্র পেয়ে যান। আমরা তো জানি যে বাঙালিরাই নাকি বাঙালিদের সবথেকে বড় শত্রু, ঠিক তেমনই এই মামলাতেও ব্রিটিশরা পেয়েছিল নরেন্দ্রনাথ গোস্বামী ওরফে নরেন গোসাইকে, যে বিপ্লবীদের বিরুদ্ধে ব্রিটিশদের পক্ষে সাক্ষী দিয়েছিল, মানে সোজা কথায় রাজসাক্ষী হয়েছিল। নরেন গোসাই নিজেদের দলের সমস্ত গোপন তথ্য এবং সমস্ত গোপন কারসাজি ব্রিটিশদেরকে বলে দেয় পুরস্কারের লোভে, বিদেশ চলে যাওয়ার লোভে। প্ল্যান কষলেন জেলের বাইরে থেকে বাঘা যতীন ওরফে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 31শে অগস্ট 1908 সাল, এইটা ছিল ওই সময় আলিপুর জেলের জেল হাসপাতাল। আরও দুজন কয়েদি, কানাইলাল দত্ত এবং সত্যেন বোস, দুজনেই ঘোষণা করলেন যে জেলের ব্রিটিশদের অত্যাচার তারা সহ্য করতে পারছে না, তারাও রাজসাক্ষী হবেন। তাই তাদেরকে হঠাৎ করেই সরিয়ে আনা হলো এইখানে, এবং রাজসাক্ষীর বাকি ফর্মালিটি জানবার জন্য নরেন গোসাইকেও তাদের কাছে ডেকে পাঠানো হয়। গোপন সূত্রে জেলের মধ্যে দুটো রিভলভারও পাঠিয়ে দেওয়া হয়, গুলি ভর্তি লোডেড রিভলভার। এর ভেতরে একটা কক্ষে দুজনে তৈরি থাকে। নরেন গোসাই আসে এবং তাকে বলা হয় যে অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, আমি রাজসাক্ষী হব, আমাকে সমস্ত ফর্মালিটিস বল। কথার মধ্যেখানে হঠাৎ করে দুটো বন্দুক থেকে দুটো গুলি নরেন গোসাইয়ের গায়ে। নরেন গোসাই হঠাৎ করে ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে এখান দিয়ে বেরিয়ে পালাতে থাকে। ছুটতে ছুটতে এরকম একটা ড্রেনে মধ্যে হঠাৎ করে পড়ে যান নরেন গোসাই, এবং সেইখানে দুজনে মিলে দুটো বন্দুক থেকে মোট 9টা গুলি ছোড়া হয় নরেন গোসাইয়ের গায়ে। স্পট ডেথ। ব্রিটিশদের ওই মোক্ষম অস্ত্র অধরাই থেকে গেল। অরবিন্দ ঘোষকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করতে বাধ্য হন। বারীন্দ্র কুমার ঘোষের ফাঁসির বদলে হয়ে যায় যাবজ্জীবন। তারপরের ইতিহাস তো আমরা প্রত্যেকেই জানি। এইটাই ছিল সেই বিখ্যাত জায়গা যেখানে নরেন গোসাইকে হত্যা করে অরবিন্দ ঘোষের মুক্তির পথ সুগম করে দিয়েছিলেন কানাইলাল দত্ত।